আরজি করের নৃশংসতা, একেবারে আরজি কর মেডিকেল কলেজের নৃশংসতা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো। এই যে সঞ্জয় রায়, আরজি করে অবাধ যাতায়াত ছিল এই সঞ্জয় রায়ের, তার প্রভাব খাটিয়ে ভর্তি করাতো এই সঞ্জয় রায় কি করে প্রশ্রয় পেয়েছে, কাদের লোক, এই সব তো প্রশ্ন উঠছে। প্রায় আরজি করে রোগী ভর্তি করাতো এই সঞ্জয়। সঞ্জয় প্রফেশন কি দেখাবো আপনাদেরকে। সিসি ক্যামেরার ফুটেজ ধরেই গ্রেফতার এই সঞ্জয়, ভবানীপুরের বাসিন্দা। ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যেই এই তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে। নৃশংসতম অত্যাচার। সেমিনার হলের ভেতরে সিসি ক্যামেরা ছিল না। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ক্যামেরার ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে, আর এমার্জেন্সির দিক থেকে বেরোনোর ফুটেজও হাতে পান তদন্তকারীরা। এই সঞ্জয়, তার বিরুদ্ধেই এখনো পর্যন্ত ধর্ষণ ও খুনের অভিযোগ। এরপরেই সঞ্জয় রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ, গ্রেফতার। সঞ্জয়ের মোবাইলে টাওয়ার লোকেশন ছিল এমার্জেন্সিতে, আরজি করের এমার্জেন্সিতে। আমরা ভবানীপুরে চলে যাব। সঞ্জয় রায় কে? সঞ্জয় রায় কি প্রফেশন, কি করতো এই সঞ্জয়? সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, দেখো অয়নদা, এই কথায় আসার আগে একটা বিষয় বলি। কালকে যখন এই খবরটা সবার আগে বিভিন্ন সংবাদ মাধ্যম বা আমাদের কাছে যখন বিভিন্নভাবে আসে, তখন একটা প্রশ্ন সবার আগেই সবার মনেই হয়তো দাগ কেটেছিল, তা হলো আরজি করের মতো হাসপাতালে এই ঘটনা একজন ঘটালো কিভাবে এবং এতটা সাহস সে পেল কিভাবে। কিন্তু আজকে যখন আমি ভবানীপুরে এলাম সঞ্জয় রায়ের বাড়ি খুঁজতে, সেখানে কিন্তু দেখা গেল তার যে পরিচয়, তার যে যারা প্রতিবেশীরা রয়েছেন তাদের মুখে তার নামে যা যা সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এখান থেকে, তাতে কিন্তু কার্যত স্পষ্ট সেই রকম ঘটনা কিভাবে ঘটাতে পারে। কেননা তার নামে তার প্রতিবেশীরা বলছেন একাধিকবার বিয়ে করেছিলেন। একজন বললেন 5বার তিনি নাকি এর আগে বিয়ে করেছিলেন। শেষ তার যে স্ত্রী ছিলেন তিনি ক্যান্সারে মারা যান। লাস্ট 2 বছর অনেকেই তাকে এখানে এলাকায় খুব বেশি দেখেননি, বাড়িতে আসতেন কিন্তু খুব কম। তার মা বলছেন শেষ কয়েকদিন তিনি বাড়িতে আসেনি। কেন? কারণ আরেকজন প্রতিবেশীকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন তাকে তার বাড়িটা লিখে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন, সেই টাকা নিয়ে আর তারপর টাকা তিনি দেননি। বেশি কিছু বলতে গেলে পুলিশের ভয় দেখাতেন। আগে জিজ্ঞেস করেছিলেন যে কি প্রফেশনে আছেন আপনি, কাউকে যদি জিজ্ঞেস করা হয়, তিনি বলেছিলেন যে তিনি নাকি কলকাতা পুলিশের আর্মড পুলিশ, যেটা মানে কলকাতা আর্মড পুলিশ, তার 4th ব্যাটালিয়ানে তিনি নাকি চাকরি করেন। পরবর্তীতে জানা যায় সেটা আদতে ভুয়ো। তিনি যখনই এখানে আসতেন তিনি সিভিল ড্রেসেই বেশি যাতায়াত করতেন। নিচে ক্যামোফ্লেজ প্যান্ট, একটা বুট এবং ওপরে নর্মালি একটা টি শার্ট পরে ঘুরতেন, যাতে তাকে দেখে মনে হয় তিনি কলকাতা পুলিশের একজন আধিকারিক যিনি সিভিল ড্রেসে বেশি ঘোরাফেরা করেন। এইভাবেই তিনি এলাকায় প্রভাব খাটাতেন, এলাকাবাসীর থেকে টাকা নেয়া, এমনকি পুলিশে চাকরি করিয়ে দেওয়ার নাম করেও টাকা নিয়েছেন এলাকাবাসীর থেকে, এমন অভিযোগও কিন্তু সামনে এসেছে। তার মানে সঞ্জয়ের কীর্তি, বিরাট বিরাট কীর্তি এই সঞ্জয়ের, যা আমাদের প্রতিনিধি সান্নিক বলছিলেন। আরো একবার সান্নিকের কাছে যাব, তবে তার আগে এই সঞ্জয়ের মা কি বলছেন একবার দেখাই। আপনার ছেলে কি কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার ছিল, এরকম কিছু শুনেছিলেন আপনি? একটা দেশ দেখলাম যেটা পড়ে যেত, আসতো কাজতো, এইটুকুনি। আর কি বলবো, কোন দেশ কখনো কলকাতা পুলিশে চাকরি করত, আমি এইটুকুনি শুনেছি। কলকাতা পুলিশে চাকরি করতেন শুনেছেন, আসলে এটাও হয়তো মিথ্যে, তাই তো সান্নিক? একেবারেই। কেননা প্রতিবেশীদের কাছে যখন আমরা জিজ্ঞাসা করি, তারাই একেবারে স্পষ্ট করে বলে দেন, যারা তার সমবয়সী, একই সঙ্গে ছোটবেলায় হয়তো তারা বক্সিং শিখেছেন, সেই রকম একজনের সঙ্গে আমি একটু আগেই কথা বলছিলাম, তিনিও কিন্তু স্পষ্ট বললেন এই সঞ্জয় রায়, তিনি এর আগে যখন তার সঙ্গে পরবর্তীতে যখন মাঝখানে অনেক বছর যোগাযোগ ছিল না, তারপরে যখন এখানে তার সঙ্গে আবার আলাপ হয়, বলে যে সে নাকি কলকাতা আর্মড পুলিশের 4th ব্যাটালিয়ানে চাকরি করে। একটা স্পেসিফিক তথ্য দিয়ে সেইভাবে বলতো এলাকায়। কিন্তু তারপরে যেটা জানা যায় সে আদতে একজন সিভিক ভলেন্টিয়ার, এবং যেহেতু সে থানার কাজ করতো সেই কারণে কিছু পুলিশ আধিকারিকের সঙ্গে তার চেনা জানা ছিল, এবং তাদের সঙ্গে আনাগোনা এবং তাদের গাড়িতে করে আসা, এই জিনিসগুলোর জন্যই এলাকাবাসী কোথাও হয়তো তাকে বিশ্বাস করতো যে সত্যিই সে কলকাতা পুলিশে চাকরি করে। এবং সেই কারণে বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছিল প্রতিবেশীদের কাছে। কিন্তু এখন প্রতিবেশীরা বুঝতে পারছেন এই কীর্তিমান সঞ্জয়কে। এক আপাতত ধর্ষণ এবং খুনের অভিযোগে গ্রেফতার সঞ্জয়। তার অপরাধমূলক কাজ এর আগেই হয়েছে। সেই কারণেই বোধহয় পুলিশ কমিশনার বিনীত গোয়েল
ঠিক মতো এড়িয়ে গেলেন, বলতে পারলেন না যে সঞ্জয় সিভিক ভলান্টিয়ার কিনা। For us, he is a criminal of the highest order. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. The case has been started both under rape and murder. নিশ্চয়ই আমরা আরো তথ্য সংগ্রহ করব, কিন্তু তাও আমি সান্নিকের কাছে জানতে চাইবো আরেকবার যে এই যে আরজি করে এত প্রভাবশালী, প্রভাব খাটিয়ে খাটিয়ে ভর্তি করানো, পুলিশের নাম করে চাকরি করার নাম করে এই যে প্রভাব, এই প্রশ্রয়টা কোথা থেকে পেয়েছে? দেখো, সেই বিষয়ে খুব একটা স্পষ্ট ধারণা এলাকাবাসীর মধ্যেও নেই, কিন্তু যে জিনিসটা খুবই বলা যেতে পারে কিছুটা হলো সার্কাস্টিক অয়নদা, কেননা যে জায়গায় এর বাড়ি, অর্থাৎ এই অভিযুক্তের বাড়ি যে জায়গাটায়, তার ঠিক অপোজিটে একদম উল্টো দিকের গেটেই হচ্ছে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং এসএসকেএম এর গেট। একটা হাসপাতালে এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, একটা নৃশংস ঘটনা ঘটলো, আর যেখানে তার বাড়ি তার উল্টো দিকে এইরকম একটা এত বড় হাসপাতাল, সেই রকম একটা ঘটনা সত্যি খুবই অবাক করে আমাদেরকে যে এই রকম নৃশংসতা একটা মানুষের কার থেকে প্রশ্রয় পেলে এরকম ভাবে একটা মানুষের নৃশংসতা জন্মাতে পারে। অন্তত আগের দিনের যে এই ইনকোয়েস্ট রিপোর্ট, যিনি মারা গেছেন তার যে ইনকোয়েস্ট রিপোর্ট, সেটা দেখেও অন্তত একেবারে সঞ্জয়ের এই কীর্তি, সঞ্জয় অপরাধী, আসলে অপরাধের ইতিহাস আছে সঞ্জয়ের, এটা আমরা জানলাম, কিন্তু এইভাবে খুন, একজন মেয়ের মায়ের কোল খালি করে দিল, একজন বাবাকে, তার মেয়েকে হারিয়ে ফেললো বাবা, আর এই তরুণী চিকিৎসক ওই আরজি করে নিরাপত্তা কোথায়? আজকে আরজি কর উত্তাল, ওটা রাজ্যই উত্তাল, তার সঙ্গে আরজি কর উত্তাল। আরজি করে জুনিয়র ডাক্তাররা একেবারে ধর্নায় বসেছেন, কখনো পথ অবরোধ করেছেন, কখনো মিছিল করেছেন, তারা নিরাপত্তা চান। পুরো অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ার, মানে কোনো রকম সিকিউরিটি ব্যবস্থা নেই, যে ঢুকে পড়ছে নিরাপত্তা তো মানে আমরা নিজেরা তো সবসময় করতে পারবো না, আমরা তো ডিউটিতে থাকি, মানে যারা আমরা পেশেন্টদেরকে দেখছি তাদের তো আবার আমাদেরকে কারা দেখছে সেটা তো একটা কোয়েশ্চেনের ব্যাপার। আমাদের এক এবং একমাত্র একটাই দাবি, সেটা হলো দোষী সে যেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরা হোক এবং তাকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যাতে এমন নজিরবিহীন ঘটনার আর সাক্ষী ইতিহাসকে না হতে হয়, এবং অবশ্যই যাতে আমরা আমাদের ডিউটিরত অবস্থায় আমাদের সুরক্ষাটাকে নিশ্চিত করা হোক। এরা কর্মবিরতি করছেন, অবরোধ করছেন, আন্দোলন করছেন, হ্যাঁ চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, সব মানলাম, কিন্তু এদের আন্দোলনটা কি অযৌক্তিক? কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, তারা কি বলছেন এখনো পর্যন্ত? এই যে বিনীত গোয়েল প্রেস কনফারেন্স করলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে, সঞ্জয় সম্বন্ধেও শুনলে তুমি, সঞ্জয় হচ্ছে অপরাধীর ইতিহাস আছে, ভবানীপুরে তার বাড়ি হলেও এখানে সে অবাধ যাতায়াত কিভাবে করত? এখানেই প্রশ্ন উঠেছে যে এই যে গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়, সে কিভাবে অবাধ যাতায়াত করত, সে কেন, তার এতটা কিভাবে ক্ষমতা ছিল, বহিরাগত হওয়া সত্ত্বেও এই সঞ্জয় রায় কিভাবে এই হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অবাধে যাতায়াত করত। শোনা যায় যে সে রোগী ভর্তি করাতো, সে রোগীদের দেখভাল ঠিক মতন হচ্ছে কিনা সেই গোটা বিষয়টা খতিয়ে দেখতো, এই সমস্ত বিষয়টাই সঞ্জয় রায় দেখতো। এবং একই সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে বলা যেতে পারে আরজিকর হাসপাতালের আনাচে কানাচে এই যে ট্রমা কেয়ার সেন্টার, এখন নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর, কিন্তু দালালদের জন্য কোনো নিরাপত্তা নেই, তারা যখন খুশি ঢুকতে পারেন এবং এখানে মুখ চেনার ওপর নির্ভর করে, কমিশনের ওপর নির্ভর করে। এই কমিশন অর্থাৎ যদি রক্ত যদি বেসরকারি জায়গা থেকে নিয়ে আনতে হয় তাহলে আপনাকে কমিশন দিতে হবে, আপনাকে এমন একটা ওষুধ সেটা পাওয়া যাচ্ছে না, সেই ওষুধ সেই দালাল জোগাড় করে দেবে, আপনাকে কমিশন দিতে হবে। দিন নেই রাত নেই, যখন খুশি অবারিত দ্বার এই দালালদের জন্য। এবং এখানেই প্রশ্ন উঠছে যে সঞ্জয় রায়
এই সঞ্জয় রায় সেখানে কিভাবে ঢুকেছিল, দিনের পর দিন ধরে তার অবাধ যাতায়াত কিভাবে ছিল, কেন নিরাপত্তা রক্ষীরা, কেন আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ একদম করেনি? অবারিত দাঁড় করে রেখে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, আর একজন তরুণী চিকিৎসকের প্রাণ চলে গেল, ধর্ষণ করে খুন হয়ে গেল একজন তরুণী চিকিৎসক। তার অনেক স্বপ্ন ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। আজকে এই যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বহু মানুষ যারা ফিরে যাচ্ছেন, তাদের জন্য দায় কার? দেখুন, ছেলে ভর্তি আছে, আজ 8 দিন ভর্তি আছে। কালকে ডাক্তার দেখিনি, আজকে এখন ডাক্তার আসেনি সকালবেলা, দেখা যাক কি হয়। ডাক্তার সিস্টার আছে, হ্যাঁ ডাক্তার নেই। কালকে রাউন্ডে কম এসছে, আজকে আসবে, দেখা যাক। নার্সিং পড়ুয়ারা, আরজি করে নার্সিং পড়ুয়ারাও বিক্ষোভে, তারা মিছিল করলেন প্রতিবাদে, এবং তার সঙ্গে সঙ্গে জাস্টিস চেয়ে, বিচার চেয়ে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কোথায় সেই প্রশ্নও তুললেন তারা। শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল। ডক্টরের সাথে এরকম ঘটছে। আমরা নার্সিং স্টুডেন্ট, আমাদের দিদিরা ওখানে প্রতিদিন নাইট ডিউটি করছে, আমরাও করব, আদার স্টাফরা করছে, সিস্টার ইনচার্জ এতজন আছে, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাবা মারা রীতিমতো ভয় পাচ্ছে, কাল রাত থেকে সমানে ফোন করে যাচ্ছে যে ঠিক আছিস, কোনো অসুবিধা নেই তো। রাতে এই নিয়ে আমাদের কারোরও কোনো মেয়েরই ঘুম হচ্ছে না, প্রত্যেকেই আমরা ভীতু, এবং বাবা মারাও আমাদের নিরাপত্তা নিয়ে খুবই ভীতু। আমাদের বাবা মারা আমাদের নিরাপত্তা নিয়ে ভাবছেন খুবই, এবং রীতিমতো ফোন করছেন। আমরা আতঙ্কে ঘুমোতে পারছি না, রাতে ঘুম আসছে না, আমরা একা রুমে থাকতে পারছি না। আমরা নিরাপত্তা চাই, আমরা জাস্টিস চাই। যেই দিদির সঙ্গে এই ঘটনাটা ঘটেছে সেটা আমাদের সঙ্গে যে পরে ঘটবে না তার গ্যারান্টি কি কেউ দিতে পারবে? আমরা শুধু নিরাপত্তা চাইছি, জাস্টিস চাইছি। এত যে নির্মম একটা হত্যা হয়ে গেল, এরকম যেন আর কোনোদিনও না হয়, একটা শাস্তি চাই। বিলম্বিত বোধোদয়, আরজিকর কর্তৃপক্ষের সিসি ক্যামেরা ছিল না সেমিনার হলে যেখানে খুন হয়েছেন তরুণী চিকিৎসক, অত্যাচার হয়েছে তার উপর, নারকীয় অত্যাচার, সেখানে সিসি ক্যামেরা ছিল না। তার বাইরেও সিসি ক্যামেরা ছিল না, চেস্ট ডিপার্টমেন্টের বাইরে সিসি ক্যামেরা ছিল। আর এখন সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, সিসি ক্যামেরা সারানো হচ্ছে, লেন্সগুলো কিছুই ছিল না। অবারিত দাঁড় করে রেখেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, এই নিয়ে বারবার এরকম কোন অভিযোগ জানিয়েছেন পড়ুয়ারা যে সিসি ক্যামেরা নেই, নিরাপত্তা নেই, অবারিত দালালদের, কি বলছেন তারা? একটু পড়ুয়াদের কাছ থেকে জানতে চাইবো, বা চিকিৎসকদের কাছ থেকে জানতে চাইবো। নিঃসন্দেহে নিরাপত্তা নেই। দিনের পর দিন ধরে এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে 3 বছর ধরে নিরাপত্তা রক্ষী ছিল না। এই ছাত্রছাত্রীরা, নার্সরা, নার্সিং পড়ুয়ারা দিনের পর দিন ধরে তারা অভিযোগ করেছেন, কিন্তু কোনো প্রতিকার হয়নি। আমরা কথা বলবো, অবশ্যই কথা বলবো, যে এই যে নিরাপত্তা যে নেই, এটা নিয়ে আপনারা কি আগে থেকে জানাতেন? আগে থেকে কি করে জানতে পারি আমরা? এরকম নিজেদের কলেজে হতে পারে সেটাই এক্সপেক্টেড ছিল না না, আমাদের কাছে। প্রশ্ন হচ্ছে যে অভিযোগ করেছিলেন কিনা নিরাপত্তা নিয়ে। এই ঘটনা ঘটেছে, সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল না, কি বলবেন? আমরা সেটার ব্যাপারে জানি না, এখনো ক্যামেরা ছিল, সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কিনা, সব রিউমার্স শুনতে পাচ্ছি, বাট আমরা শিওর না এখনো কি হয়েছে অ্যাকচুয়ালি। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো, যে কেন ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল না। নিরাপত্তা নিয়ে কি অভিযোগ জানিয়েছে এর আগে? নিরাপত্তা নিয়ে কি অভিযোগ জানিয়েছেন এর আগে? ছিল না, নিরাপত্তার অভাব, কি বলবেন? আমাদের এখন দাবি যে আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা করা হোক। হ্যাঁ, ছিল না, ওইখানে এন্ট্রেন্সে আছে বাট ভেতরে নেই, বিকজ অফ ওয়ার্ডে রাখা অ্যালাউডও নয়, এরকম কারণে এখন রাখাও নেই। বাট আমরা চাইছি দ্রুত যাতে এটা করে দেওয়া হয়। আমাদের নাইটে থাকতে হয়, আমরা অনকাল থাকি রাত্রিরে, আমরা দিয়েওছি ডিউটি, ওই ওয়ার্ডেই দিয়েছি, কিন্তু আমরা পাইনি কোনো সিসিটিভি ক্যামেরা। ভেতরে নেই, সব এন্ট্রেন্সে আছে, ওইটুকুই আছে। আমরা চাইছি আরো সিসিটিভি ক্যামেরা হোক, সো দ্যাট আমরা সিকিউরিটি নিয়ে আমরা ডিউটি দিতে পারি। আউটসাইডাররা ভেতরে মানে অবাধে ঢুকছে, কি বলবেন? আমরা এটা ঢোকে, এত পেশেন্ট পার্টি আছে, এত পেশেন্ট আছে, ঢুকে যায়, আমাদের কিছু থামার নেই। আমাদের গেট সবসময় খোলা থাকে, উই আর ওপেন টু এভরিবডি, দ্যাট ইজ ওয়াই। তাই জন্য এরকম র্যান্ডম লোকজন ঢুকে আসে, উইচ ইজ রিয়েলি রং। এখন এখানেই প্রশ্ন উঠছে, আরজিকরের পড়ুয়ারা তারা স্পষ্টতই জানাচ্ছেন
যে নিরাপত্তার অভাব তারা বোধ করেছেন, দিনের পর দিন ধরে তারা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে, কিন্তু কোনো সুরাহা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সুরাহা হয়নি। অবারিত দাঁড় করে রেখেছিলেন, আর এখন লেন্স বসানো হচ্ছে, ক্যামেরা বসানো হচ্ছে, সিসি ক্যামেরা। আর ডাক্তারি পড়ুয়ার জীবনের বিনিময়ে এই তৎপরতা, ডাক্তারি পড়ুয়ার জীবনের বিনিময়ে, এক মায়ের কোল খালি হওয়ার বিনিময়ে, বাবা তার মেয়ে হারানোর বিনিময়ে এখন নতুন করে বোধোদয়। আর মেয়ের খুন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করছেন তরুণী চিকিৎসক, নিহত তরুণী চিকিৎসকের বাবা। বলছেন প্রথমে ধামা চাপা দেওয়ার অভিযোগ করছেন তিনি। প্রথমে ধামা দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু ছাত্রদের চাপে পড়ে বিষয়টাকে পুরো চাপে পড়ে তখন এই জায়গায় আর ওপেন করা হয়েছিল। দুই কর্তৃপক্ষই, পুলিশ এবং মানে হসপিটালের যে এইচওডি যারা আছেন অফিসে, মানে এই ডিপার্টমেন্টের লোকজন, তারাই অভিযুক্ত ফাঁসি হোক। আমাদের মেয়েকে মেরেছে সেইভাবে দগদে দগদে যেন সে মরে। সেটা তো একজনের কাণ্ড বলে মনে হচ্ছে কি? একজন না 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 একদম নয়, এটা লোক আছে, কিন্তু আরো ভালো তদন্ত হোক, আমরা সেটাই চাইছি। পরিবার দাবি যারা করছে আছে, শুধু সঞ্জয় নয়, আরো আছে এর পেছনে, আরো কারা আছে সেই নিয়ে তদন্ত চলছে, জানিয়েছেন বিনীত গোয়েল। আর কথা বলবো প্রতিনিধি সুবিদের সঙ্গে। এই যে প্রথমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ, তারপরে এখন কতটা তৎপর পুলিশ? দেখো, আমরা তোমাকে জানিয়ে রাখি, শুধু ধামা চাপা দেওয়ার যে ঘটনা, সেই অভিযোগের পাশাপাশি আরেকটা অভিযোগ তার পরিবারের লোক করছেন, তার বাবা মা, যেটা হচ্ছে যে পুলিশ, অর্থাৎ পুলিশ তাদেরকে না জানিয়ে দেহ সৎকার করে দিয়েছে এমনটা অভিযোগ করছেন, এবং তাদেরকে কোনো রকম ভাবে সেখানে উপস্থিত তারা হতে পারেননি এমনও চাঞ্চল্যকর অভিযোগ করছেন এই চিকিৎসকের বাবা মা। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে এই যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, এবং গোটা এলাকা যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু সরব হচ্ছেন যে কেন, কি কারণ থাকতে পারে যে এরকম তড়িঘড়ি একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা। সব জায়গা থেকে কিন্তু এই যে এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। দোষী যারা রয়েছেন, একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এর পেছনে আরো অনেকে রয়েছে এমনটাই দাবি করছেন পরিবারের লোকজন, এবং কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন যারা এলাকার বাসিন্দা। কতটা দেখতে পাচ্ছ? কারণ পুলিশের তৎপরতা বলতে পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা এই চিকিৎসকের বাড়ির সামনে রয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু বহু যারা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেকেই কিন্তু এই চিকিৎসকের বাড়িতে আছেন, তার পরিবার লোকজনের সাথে কথা বলছেন, এবং প্রত্যেকে একটাই দাবি তুলছেন যে কঠোর শাস্তি দেওয়া উচিত এই দুষ্কৃতীদের, যাতে দ্বিতীয় সময় অর্থাৎ এরপরে যেন এই ধরনের ঘটনা যেন ঘটতে ভয় পায়, এমনটা দাবি জানাচ্ছেন তারা প্রত্যেকে। আর যে মায়ের কোল খালি হলো, তিনি হাউ হাউ করে কাঁদছেন, কি অভিযোগ করছেন দেখুন। যদি ধরা পড়ে, ওকে যেইভাবে প্রতিটা পার্ট ওর উপরে নেওয়া খুপড়ে না, আমরা ঠিক ওইভাবেই চাই সেই তার ওরকমই শাস্তি হোক। আমাদের মেয়ের কোনো ডিস্টারবেন্স ছিল না, সে ভীষণ সাদাসিধা একটা মেয়ে ছিল। আর চিকিৎসকরা অবস্থানে বসেছেন নিরাপত্তার দাবিতে। তাদের সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, কে বলতে পারে আগামী দিনে আবার আরো একজনের সঙ্গে হবে না? নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলছেন তারা। সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি অমিত রয়েছেন, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? দেখো অতনু, জুনিয়র চিকিৎসকরা আজকে অবস্থানে বসেছে। তার আগে আমি এই মুহূর্তের ছবি দেখাবো যে আরজি করে পূর্ব চিকিৎসকের মৃত্যুর ঘটনা, খুনের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের তরফে এই মুহূর্তে একদম রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ শ্যামবাজার থেকে বেলগাছে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ব্লক অবরোধ করে দেওয়া হয়েছে, এবং তারা মেডিকেল কলেজের ভেতরে ঢুকে যারা পূর্বের অবস্থান করছে তাদের সঙ্গে তারা বসতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদেরকে আটকে দিচ্ছে গেটে। এই মুহূর্তে গেটের বাইরে পুলিশের সঙ্গে তারা কথা বলছেন, এবং তারা যেটা বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তারা এখানে এসছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি কথা বলবো কি কি দাবিতে তারা এখানে এসছেন, কি দাবিতে তারা এসছেন, কথা বলবো। আমরা কথা বলবো কি কি দাবি নিয়ে এখানে আসা হয়েছে। খুবই অল্প দাবি আমাদের একজন ডেপুটেশন, আমাদের যে জেলা সভাপতি আছে, আমাদের বাংলার যে মহিলা কংগ্রেস সভাপতি আছে, যুব কংগ্রেস সভাপতি আছে, ছাত্র পরিষদ, আমরা চাই যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে কংগ্রেসের রিপ্রেজেন্টেশন থাকুক। আমরা জানতে চাই কি ঘটনাটা ঘটলো, একটা মহিলা ডাক্তারকে যে মারা গেল
বহিরাগত গিয়ে তাকে মেরেছেন, সেই ইনভেস্টিগেশনে কিভাবে গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে সেটা আমাদের জানার প্রয়োজন আছে। এটা আমাদের দাবি। এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করতে আসিনি। আপনারা দেখছেন আমরা অনেকক্ষণ ধরে পুলিশ বলাতে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এটাকে যদি আমাদের দুর্বলতা মনে করা হয় এটা খুব অন্যায় হচ্ছে। আরেকটা বিষয়, আপনারা নিজেদের প্ল্যাকার্ড বা ব্যানার নিয়ে এসেছিলেন, ছাত্ররা চাইছে না যে ঠিক আছে, আমরা ওই জন্য সরে গেছি। ছাত্ররা আমাদেরকে আসার পরে আমরা ওনাদেরকে বলেছি, দেখুন আমরা এখানে ওনাদের যে প্রোটেস্টার হাইজ্যাক করতে আসেনি, সলিডারিটির জন্য এসেছেন, ওদের প্রোটেস্টের সঙ্গে থাকতে এসেছেন। তো যারা প্রোটেস্ট করছেন অমিত, এবার একবার তাদের কথা শুনতে চাইবো চিকিৎসকদের কথা, যারা নিরাপত্তার দাবিতে ওখানে বসে রয়েছেন, অবস্থানে রয়েছেন, তাদের কথা শুনবো অমিত। আমি সরাসরি ভেতরে যারা এবার চিকিৎসক রয়েছে, যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন, যারা নার্স রয়েছেন, পূর্ব নার্স রয়েছেন, এমনকি যারা এই মুহূর্তে মেডিকেল কলেজে পড়াশোনা করছেন, তারাও অবস্থানে বসেছেন। তাদের সঙ্গে আমরা এবার সরাসরি কথা বলবো যে তারা কি দাবিতে এই মুহূর্তে তারা রয়েছেন। সরাসরি কথা বলবো কি দাবিতে আপনারা অবস্থান করছেন। কালকে যে ঘটনা হয়েছে, যেখানে আমাদের সেফটি সিকিউরিটি কিছু নেই, যেভাবে একজন মহিলা তার অন ডিউটি অবস্থায় ওইভাবে রেপ হলো, তার প্রতিবাদেই এই আমাদের দোষী ধরা পড়তে হবে, আর কিছুই না। দোষী ধরা পড়লেই বিক্ষোভ উঠে যাবে। আমাদের তো তাহলে কোনো সিকিউরিটি নেই, কাজের জায়গায় তো আমাদের কোনো সিকিউরিটি রইলো না, তাহলে আমরা কোন ভাষায় পরিষেবা দেবো? আমাদেরই যদি কোনো সিকিউরিটি না থাকে, এটা ডাক্তার বলে না, সমস্ত মহিলা নির্বিশেষে আন্দোলন, আমাদের সিকিউরিটি দিন। যাকে ইতিমধ্যে ধরা হয়েছে, ওই সঞ্জয় রায় নামে এক ব্যক্তি, তার অবাধ যাতায়াত ছিল আরজিকর মেডিকেল কলেজে, কি বলবেন? বাইরের লোক তো অবাধ চলে আসছে। আমাদের সমস্ত সিসিটিভি ঠিক করা হোক, এইটা আমাদের অথরিটির দায়িত্ব। হসপিটালের সবকটা কোনায় সমস্ত সিসিটিভি যাতে কার্যকর হয় সেই ব্যবস্থা প্রথমে করা হোক। সেফটি সিকিউরিটি গার্ড আরো বাড়িয়ে দেওয়া হোক। আর আসল যে অপরাধী, যেই আসল অপরাধীকে ধরা হোক, কোনো ফেক অপরাধী যাতে ধরা না পড়ে, তাকে যেন শাস্তি না দেওয়া হয়, আসল অপরাধী ধরা। কি দাবি? কাল থেকে আপনাদের আন্দোলন চলছে, কি দাবিতে এখনো অব্দি অনড় রয়েছেন আপনারা? আমরা একটাই দাবি, আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন ওরা। অমিত, শুধুমাত্র চিকিৎসকরা নন, একই অবস্থা নার্সিং স্টুডেন্টদেরও।